সরকার বলেছিল যে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। তার তারিখ শেষ হচ্ছে আগামী 25শে জুনের, মানে আজকে 16 জুন। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে সরকারের তরফে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদে ফর্মালি এ নিয়ে এখন পর্যন্ত একটা সেটিংও হয় নাই। তারা দু একবার করতে চেয়েছে, রাষ্ট্রের বিভিন্ন অন্যান্য ঝামেলার কারণে তারা বসতে পারে নাই। কিন্তু বসতে পারুক আর না পারুক, যে কারণেই হোক, করা যায় নাই এখন পর্যন্ত। অথচ হাতে আমাদের মাত্র 9 দিন সময় আছে। আর আপনাদেরকে আজকে, সাংবাদিক বন্ধুদেরকে আজকে মনে করিয়ে দেই, আপনারা অনেকে আজকে জানেন কিনা, আজকে যেই দিনে আপনারা এখানে এসছেন, আজকে 16ই জুন সেই ভয়াবহ বাকশাল দিবস, যেই দিনে বাংলাদেশের সংসদে শেখ মুজিব একমাত্র তার দাসানুদাস সেবাদাস 4টি পত্রিকাকে রেখে বাকি সকল পত্রপত্রিকাকে বন্ধ করে দিয়েছিলেন এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অপরাপর দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন। সুতরাং সেই দিনে আজকে আমরা কথা বলছি। আর সেই বাকশালের মধ্য দিয়ে আজকে যেই সংবিধান, আমরা সংবিধান করি, সেই সংবিধানকে চূড়ান্তভাবে অপাঙ্ক্তেয় করা হয়েছিল সে বাকশালের মধ্য দিয়ে। সুতরাং আপনাদের সাথে আমরা কয়েকটা ব্যাপার প্রথমতই জানাতে চাই। আপনারা জানেন দেশের মধ্যে বেশ কিছু ক্রাইসিস চলছিল, রাজনৈতিক সংকট চলছিল, সেনাবাহিনী, রাজনৈতিক দল, সরকার কয়েকটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। আমরা নিজেরাও প্রত্যাশা করেছিলাম তখন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সমঝোতা তৈরি হোক, এবং আমরা খুবই আশাবাদী হয়েছি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটা দীর্ঘ মিটিং তাদের হয়েছে। উভয় পক্ষ বলেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে, তারা একটা ভালো অ্যাটিটিউড নিয়ে হাস্যোজ্জ্বল বডি ল্যাঙ্গুয়েজে সেখান থেকে বের হয়েছেন। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশের সকল জনগণ নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছে যে ভারত এবং অপরাপর অন্য সকল শত্রু দেশ চেয়েছিল যাতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত হয়ে যায়, এই সরকার যাতে কোনোভাবে আর ফাংশন করতে না পারে। সুতরাং এখানে একটি পরাজয় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তি আছে। তো আমরা প্রথমত ডক্টর ইউনূস সাহেব এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে এইটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যেসব বন্ধু অন্যান্য রাষ্ট্র হেল্প করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে, সেটা আপনাদেরকে জানাতে চাই। প্রথমত দেখুন, ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে, জুলাইয়ের রক্তের উপর দিয়ে, শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং তার অনেক উপদেষ্টা বারবারই বলেছেন শুধুই একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই। আমরা বলছি শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই। আমরা তাদেরকে বসিয়েছিলাম সেই পুরনো বন্দোবস্ত ভেঙে। আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, আন্দোলন মরে গেছে, সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে, সেই আন্দোলনের বাঁশের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে, এই আন্দোলনের দ্বিতীয় শক্তি, মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আজকে প্রশ্ন করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই কোটার জন্য নামেন নাই। তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না, তার জন্য নামে নেয়। এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নেয়, তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি, যেই শক্তি তাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না, তাকে গুম করে, খুন করে, রোজা অবস্থায় ধর্ষণ করে, আয়না ঘরে নেয়, তার জমানটাকে কেড়ে নেয়। এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে, সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই। সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে, এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে। সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে, অপরাপর অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলের ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না, তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাপী। কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই। নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে, কিন্তু সেটা কেমন নির্বাচন? আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে জেডিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে, তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে? আপনি বলেন 64 জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে?
আইদার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয়ে আনা হয়েছে, সচিবালয়ের সেই সব কুশীলকদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে। আমলাতন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি? যেই ডিসি, যেই এসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় করেছে, বেগমপাড়ায় বাড়ি কিনেছে, তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া যাবে তাকে এমপি বানিয়ে দিবে। এমন একটা নির্বাচন কি আমরা চাই? না। আমরা ইতিহাসের নিরিখে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সব থেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা। এইটা নায়ক ফারুক পর্যন্ত বলেছে, হেসে হেসে তারা 5-6-এ পরে তার আনন্দ নিয়ে ভোট দেয়। কত বড় নির্লজ্জ জাতি! 5-এ পরে ভোট দেয়, তা আবার গর্ব করে। এই হলো তাদের 71-এর চেতনা। এই 71-এর চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয়। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে, তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে। আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই, এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হলো, খুবই দারুণ। তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে, ইনুস সাহেব বলেছিলেন এপ্রিলে, তারা উভয়ে ইগো ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন। আমরা যতদূর জানতে পেরেছি 12ই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে। তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে 3 মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করবে। আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে জুলাইয়ের সনদের কথা শুনতে আসছেন, আপনারাও 2 মাস পর আসবেন না, কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইনে প্রচারণা শুরু হয়ে যাবেন। তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কভার করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছেন, আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে, আপনি চাকরিচ্যুত হয়েছেন, আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায়? আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে? সুতরাং আমাদের একটাই কথা, এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি, আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায়? আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায়? খুনি হাসিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে, শত শত হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে বসে মৌজ করে। দেখেন কি ভয়াবহ ব্যাপার, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে। ডক্টর ইউনূস বিদেশ যাচ্ছেন, সেখানে তার বিরুদ্ধে মিছিল করছে, টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না। এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স। আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই, অর্থ উদ্ধার করতে পারেন নাই, এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে, তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? শোনেন, মনে রাখেন, মির্জাফর বিজয়ী হয়েছিল, কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয়, কেউ গোলাপ দেয় না। লড়তে লড়তে আমাদের হাজী শরিয়াতুল্লাহ, হাজী তিতুমির, আমাদের মঙ্গল পাণ্ডে, সূর্য সেনেরা, প্রীতিলতারা, তারা জীবন দিয়েছে। মনে রাখেন, জিত খালি জীবন না, লড়াইটাই জীবন। ঠিক। আপনারা আজকে যে সাময়িক 5 বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান, আল্লাহ না করুক, যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন, আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে। ঠিক। আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান, মরেও যান, আল্লাহ রাসূলে বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন। যদি অন্য ধর্মের হন, সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনদের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন। সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন। ভাইরা আমার, আপনাদেরকে একটা কথা জানাই, নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ যে তারিখটা হয়েছে, এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই। আমরা দেখছি আগের মতো 300 আসন, যেখানে মমতাজের মতো মানুষ গিয়া, আপনারা জানেন কিনা, এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ। ভারত এবং এমন এমন অপর অপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না, এর মেনটেন্যান্স কস্ট এত। আর সেই সংসদে বৈশা গান গায়। খালেদা জিয়ার জন্ম ঠিক নাই, বাপের নাম মায়ের নাম জানে না, সেইটা মমতাজ ওইখানে বসে বলে, আর হাসিনা পিঠ চাপড়ায়, টেবিল চাপড়ায়। আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো? বিএনপির ভাইয়েরা কি করে, কি বলে কি? আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে, এই মমতাজদের মতো নর্দমার কীট যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও যেতে না পারে। ঠিক। আপনি সেই সংস্কার না করে কাদেরকে নিবেন? আবার সেই 8 পাস মাস্তানটা যে ভোট দখল করে 45,000-এর বেশি কেন্দ্র আছে, শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে। ভাই, প্রত্যেকটা টিভি ক্যামেরা, আপনারা বলেন, আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে? 500, 1000? 45,000 কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে, আপনাদের 45,000 ক্যামেরা আছে, 46,000 ক্যামেরা আছে, সাংবাদিক আছে। শহরে দেখানো যাবে আর্মিরা পাহারা দিচ্ছে,
সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে 2.5-3 ঘন্টা, সেই কেন্দ্র তো দখল হয়ে যাবে, আর্মি থাকবে না, পুলিশের তো কোনো সাহসই নেই, পুলিশ তো কেউশনি করে না, সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে। ভোট দিতে যাবে কে বলেন? কে ভোট দিবে? আপনাদেরকে একটা কথা জানাই। দ্বিতীয়ত, সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হয়েছে, আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেয়। এনসিপি বলছে 100 আসন করবার জন্য, এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট মানে তাদেরকে একজন নারীকে 3টা সংসদীয় এলাকা দেয়া, এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। এর একটা ভালো দিক আছে। মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায়, তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না, নিজের দলের কারো সে সেবা দাস হয়, বেশি চাকরি করিতে যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে দেয়, সংসদে গিয়ে গান গায়। এটা তো আর হতে দেওয়া যায় না। এর মানে হলো কি, যেই সংরক্ষিত নারী আসনে যে যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক। কিন্তু একটা কথা, বিএনপি এটা চায় না, তারা বলে আগের মতোই। এনসিপি বলে না, তাদের 100কে সরাসরি ভোট দেওয়া হোক, কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে। বিএনপি যেটা বলে সেটা তো পুরনো বন্দোবস্ত হতেই পারে না। এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন, তাহলে 300 আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় 100, তাহলে একজন নারীর এগেনস্টে 3টা কনস্টিটিউয়েন্সি পড়বে। তাহলে বলেন তো, কোন নারীর পক্ষে নির্বাচনের সময় 3টা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব? মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কভার করতে পারে না, তাহলে নারী কিভাবে 3টা আসন সে ক্যাম্পেইন করবে? এটা তো নারীকে ভালোবেসে তার উপর আরো একটা জুলুম হয়ে গেল। এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই। প্রস্তাবনাটা হলো, বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে, নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার। ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের 40% পেয়েছে, জামাত 20% পেয়েছে, এনসিপি 10% পেয়েছে। এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপাতে সে সংসদে নারী আসন পাবে। তাহলে লাভ হবে দুইটা। একে হলো, তখন নারী নিজে তার একটা এজেন্সিশিপ তৈরি হবে। ও, আমি যে ভোটটা দিচ্ছি এটার একটা স্পেশাল দাম আছে, কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে। নাম্বার 1। নাম্বার 2, এই যে আমরা অনেকের ব্যাপারে ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি, তারা নারীদের কাছে যায় না, নারীদেরকে গুরুত্ব দেয় না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে। ভেরি গুড। এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের, তাহলে দেখবেন আগামীকালকে সুরসুর করে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেট দিতে বাধ্য হবে। সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম। ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই, যদি এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে। নিম্ন কক্ষে সাধারণ ভোট হবে, উচ্চ কক্ষে একটা আনুপাতিক হারে হোক, যেভাবে হোক আপনারা ঠিক করেন। তো যদি কোনো উচ্চ কক্ষ না হয়, আগের মতো 300 সংসদে ভোট হয়ে যায়, সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায়, সে আবার সাংসদ হয়ে সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায়, তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমারে বলেন? এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা, তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে, না তারা খালেদা জিয়ার বিএনপি করে, তারা ভারতের বিএনপি করতে চায়। তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তের উপরে থাকতে চায়। আপনাদেরকে একটা কথা মনে করাই যায়, আমাদেরকে বিএনপির শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের, আমরা ততখানি বিএনপির পক্ষে। আমাদের চেয়ে আমরা বিএনপির মাখন খাই না, না খেয়ে আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি, বিনিময়ে বিএনপি শুধরাইছে কিনা 2টা প্রমাণ বলি। আপনাদের সামনে বসে দুদু ভাইয়ের সমালোচনা করেছি, বিএনপি তাকে শোকজ করেছে না? এরকম অনেকগুলো ঘটনা আছে, ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা সূত্র নিয়েছে। প্রেসার গ্রুপ হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব। আপনারা কি চান, প্রেসার গ্রুপ হিসেবে রাত্রিরে আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলনে এসে চুমু খাবো? তাহলে আমরা কিসের প্রেসার গ্রুপ? আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, এই নির্বাচনে ভোটার কারা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা। এখন পর্যন্ত হালনাগাদ হয় নাই। 2018 নির্বাচনে যে হালনাগাদ হয়েছে তাতে টোটাল ভোটের 18 থেকে 29 যাদের বয়স, এটা খুব মনে রাখা দরকার আমাদের। বিএনপি, জামাত ইসলামী, অপরাপর রাজনৈতিক দল, আপনাদেরকে আমরা এখন হুমকি দিব, মনে রাখেন। এই জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল সাথে ছিল, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই। ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে। আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণরা,
যাদের বয়স মূলত 18 থেকে 29 প্রধানত। বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে 18 থেকে 29 এই বয়সসীমা ভোটার হলো 3,62,00,000। আপনাদেরকে মনে করিয়ে দেই, বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হালনাগাদ হবে সেই অনুযায়ী কাছাকাছি, একদম কনফিট ফিগার বলছি না, ভোটারের মধ্যে 18 থেকে 29 বছর এই বয়স সীমার মধ্যে ভোটার হলো 3,62,00,000, মানে পুরো ভোটের 33%, মানে 3 ভাগের 1 ভাগ। আরেকটু যদি বাড়াই বলি, এখন বর্তমানে যারা সংস্কার চায়, যারা আগের পুরনো ফ্যাসিবাদ চায় না, দেখবেন এরা ম্যাক্সিমাম 40-এর নিচের বয়সের মানুষ। 40-এর উপরে যাদের বয়স হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়, তারা আগের অসততার মধ্যে ডুবে থাকতে চায়। 18 থেকে 40 বছর যারা সংস্কার চায়, এদের ভোটার সংখ্যা 7,15,00,000। আপনাদেরকে মনে করিয়ে দেই, 18 থেকে 40 যারা তরুণ এবং তরুণের পরে যুবক, যারা সংস্কার চায়, নতুন দেশ চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব চায়, ভোটার সংখ্যায় তারা 7,15,00,000, এর মানে পুরো ভোটের 55%। এবার আপনাদেরকে মনে করিয়ে দেই, লাখ লাখ মানুষ লইয়ে বিএনপি মিছিল করে, জামাত শোডাউন করে। শোনেন, আপনারা যখন মিছিল ডাকেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা হিসাব হয়ে যায়, কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি জনগণ না। 18 কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে, আপনার ইলেকশন হচ্ছে না কিছু দেখেন, এই সংবাদ সম্মেলনটা দেখে। ভোটের নির্বাচন হইলে যদি ভোটের সুষ্ঠু পরিবেশ হয়, জায়গা মতো গিয়ে ভোটটা দিয়ে দিবে। আর যদি দেখে আগের মতো নির্বাচন হয়, ভোটের কপালে ঝাড়ু মাইরা অফিস করে বসে থাকবে। ঠিক কেমন নির্বাচন চান? আওয়ামী লীগের মতো একটা নির্বাচন? খালি যারা বিএনপি করে, খালি যারা জামাত করে, খালি যারা ইসলামী আন্দোলন করে, আপনারা রাজনৈতিক কর্মীরা গিয়ে ভোট দিয়ে একটা দল বানাই ফেলবেন? করেন। তাহলে এই যে 55% যাদের কথা বললাম, এরা কেউ আপনাদেরকে ভোটও দিতে যাবে না, কেন্দ্রেও যাবে না। আর যদি চান না, এই ভোট দেওয়ার জন্য প্রবাসীরা মুখেই আছে, প্রবাসীরা ভোট দিতে চায়। অনেক প্রবাসী বন্ধুরা আমাদেরকে বলেছে, দেশে ভালো ইলেকশন হলে ইলেকশনকে সেলিব্রেট করার জন্য পরিবার নিয়ে বাড়ি ফিরবে, যারা 15 বছরও বাড়ি ফেরে নাই। সেরকম উদযাপনের নির্বাচন যদি করতে চান, তাহলে এই সকল মানুষকে নিতে হবে। তাহলে কি করতে হবে? সেই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে হবে। পুলিশ, আর্মি, তারা প্রত্যেকটা কেন্দ্র সঠিকভাবে পাহারা দিতে পারবে কিনা। কেউ ভোট দিতে গেলে তার ভোটটা চেক করে কোন মার্কায় দিচ্ছে সেইটা নিশ্চিত করতে পারবে কিনা। সুতরাং নির্বাচনের সংস্কার করতে হবে। অনেকে বলে বর্তমান নির্বাচন কমিশন সরাই ফেলেন। শুধু কমিশন সরাই ফেললে কিছু হবে না, আমূল পরিবর্তন করতে হবে। এই কথা বলে আপনাদেরকে শুধু মনে করাই দিলাম, যদি নির্বাচন কোনো ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয়, এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি, ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে, আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করব। মনে রাখেন, আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব নাই। তরুণদের কাছ থেকে, শহীদদের মায়েদের কাছ থেকে, শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাইয়েন না। আল্লাহর ওয়াস্তে আপনার হাতে পায়ে ধরে বলি, বিএনপির ভাইরা, যেই শহীদ জিয়া বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে, যেই খালেদা জিয়া 91-তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে, সেই জিয়ার দল, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে, আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে, তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই, মনে রাখেন, অভ্যুত্থান শুরু হয়েছে, অভ্যুত্থান শেষ হয় নাই। দায়িত্ব নিয়ে বলি, ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না, যদি বিচার না করে, মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয়, মনে রাখেন আগামী 3 বছর, 5 বছর বা 10 বছর, সামটাইম, যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা, আহত যোদ্ধারা, এবং আমাদের মতো যাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ, যারা বিএনপিও করে না, জামাতও করে না, কোনো দল করে না, তারা খালি বাংলাদেশ করে। আর আমার আফসোস, সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে, আমাদের আফসোসের শেষ নাই।
বিএনপি পায়ে ধরে বলি, জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না। আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই। বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা। সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকিত থাকতে পারে নাই, পালাইছে। আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি, আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে, স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন 14 বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায়, সেই বিএনপিকে প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে, সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে তুলতে ইনশাআল্লাহ আমাদের 1 মিনিট চিন্তা করতে হবে না। বন্ধুরা আমার, সবাইকে বলতে চাই, যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন, নির্বাচন করেন, সাথে আছি। আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম। কেমন না, নির্বাচন কেন্দ্রে হামলা করব না, সামনেও গিয়ে দাঁড়াবো না। এই যে 7,55,00,000, এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের? সর্বোচ্চ 5% যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে। 1 কোটি, তার মধ্যে 5 কোটি। এই 5 কোটি মানুষ ক্ষোভে, দুঃখে, অভিমানে কেউ কেন্দ্রে যাবে না। নিজের কেন্দ্র নিজেরা করবেন, নিজেরা খাবেন। এই 5 কোটি মানুষ পরবর্তী বিপ্লব অভ্যুত্থানের প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে আমরা জুলাই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক 13টা দফা আছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।